দম্পতির জন্য কিন্তু সন্তান একটি আশীর্বাদ। অর্থাৎ গর্ভধারণের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু নির্ভর করছে নারী পুরুষ বা স্বামী স্ত্রীর স্বাস্থ্যগত দিকের উপর। স্বাস্থ্যগত দিক বলতে আমরা বুঝাচ্ছি শারীরিক এবং মানসিক যে অবস্থা সেটি। আমরা যখন চিন্তা করছি মানসিক অবস্থা দেখে, তখন অবশ্যই চিন্তা করব যে একজন নারী পুরুষ বা বিবাহিত দম্পতি যখন সন্তান গ্রহণ করতে চাচ্ছে তখন তারা মানসিকভাবে তৈরি কিনা বা প্রস্তুত কিনা, এটা কিন্তু অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তিনি আসলে সন্তান গ্রহণ করতে চাচ্ছেন কিনা তার উপর কিন্তু নির্ভর করছে তার মানসিক যে অবস্থা, এবং সেটার কিন্তু একটা প্রভাব তার শরীরে শারীরিক অবস্থা অর্থাৎ স্বাস্থ্যগত অবস্থার উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। অর্থাৎ অবশ্যই সন্তান গ্রহণের সময় বা সন্তান গ্রহণের আগে তাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এবার আসি নারী পুরুষ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বা দম্পতির ক্ষেত্রে শারীরিক যে বিষয়টি রয়েছে। দেখা যাচ্ছে যে আমরা কি জানি যে সহবাসের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে যখন একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু যখন নিষিক্ত হচ্ছে বা মিলিত হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু জাইগোট তৈরি হচ্ছে বা সেখান থেকে একটা ছোট্ট ভ্রূণের তৈরি হচ্ছে, এবং পরবর্তীতে তা কিন্তু পরিপক্ক হচ্ছে একটি সন্তানের। অর্থাৎ সন্তান গ্রহণের জন্য বা সন্তান ধারণের জন্য অবশ্যই সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রয়োজন। শুক্রাণুর ক্ষেত্রে যদি আমরা আসি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সেক্ষেত্রে শুক্রাণু কিন্তু ডিম্বনালীতে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ আমরা বলে থাকি যে 3 দিন পর্যন্ত শুক্রাণু জীবিত থাকে বা বেঁচে থাকে, এবং সেটা ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার একটা সম্ভাবনা রাখে। এখন আসি স্ত্রীদের ক্ষেত্রে। স্ত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে কি হয়ে থাকে, জরায়ুর দুপাশে দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে, এবং সেখান থেকে দুই পাশে দুটি ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী থাকে। যে ডিম্বাণুটি রয়েছে এটি প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে ডিম্বনালীতে পৌঁছে, এবং সেখানে গিয়ে সে যখন শুক্রাণুর সাথে মিলিত হয়ে থাকে তখনই কিন্তু ভ্রূণ বা জাইগোটের তৈরি হয়ে থাকে। অর্থাৎ ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে তখন কিন্তু সন্তান ধারণ সম্ভব হচ্ছে। এখন এই ডিম্বাণুটি কখন গিয়ে ডিম্বনালীতে পৌঁছবে বা শুক্রাণুটি কখন বুঝতে পারবে যে এই মুহূর্তে ডিম্বাণুটি আসছে, এই সময়গুলোকে আসলে জানতে হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে একটি ডিম্বনালীতে মাত্র 24 ঘন্টা অর্থাৎ একদিন স্থায়ী থাকে। অর্থাৎ সেই একদিনের মধ্যেই কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হতে হবে। অর্থাৎ সন্তান গ্রহণের জন্য এই একটি দিন বা এই 24 ঘন্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের জন্য। এখন আমরা আসি যে একজন স্ত্রীর শরীরে যদি আমরা খেয়াল করি যে মাসিকের ক্ষেত্রে প্রত্যেক মাসে যে মাসিক হয়ে থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সন্তান গ্রহণের ক্ষেত্রে। আমরা জানি স্বাভাবিক মাসিকের ক্ষেত্রে অর্থাৎ যাদের মাসিক অন্তত 28 দিন পর হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে আমরা স্বাভাবিক মাসিক ধরে থাকি, অথবা 28 থেকে 25 দিন পর্যন্ত অনেক সময় স্বাভাবিক মাসিক হিসেবে গণনা করা হয়ে থাকে। মাসিকের মূলত দেখা যায় যে 14তম দিনে ওভুলেশন হয়ে থাকে। অর্থাৎ এটাকে আমরা ফার্টাইল পিরিয়ড বা ফার্টাইল টাইম বা ফার্টাইল উইন্ডো বলে থাকি। অর্থাৎ এই সময় ডিম্বাণুটি ডিম্বনালীতে গিয়ে পৌঁছে। এই যে ওভুলেশনের কথা বলা হচ্ছে যে এই যে 14তম দিন, মূলত এই 14তম দিনই নিষিক্ত হওয়ার, শুক্রাণুর সাথে মিলিত হওয়ার বা নিষিক্ত হওয়ার যে সময়টি এটি। যাদের আসলে মাসিক স্বাভাবিকভাবেই দেখা যায় যে 28 থেকে 25 দিনের মধ্যে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে মূলত আমরা বলে থাকি যে তারা এলএমপি অর্থাৎ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, বিশেষ করে শেষ মাসিকের প্রথম যে দিন মাসিকটি শুরু হয়েছে সেদিন থেকে গণনা করে 14তম দিন পর্যন্ত যেতে হবে, এবং সেই 14তম দিনে গিয়ে কিন্তু তার ওভুলেশন হবে। এটা মূলত দেখা যায় যে টানা 6 মাসে যদি তার মাসিকটি স্বাভাবিক হয়ে থাকে বা রেগুলার সাইকেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে গণনাটি এটি কিন্তু কাজ করবে। অর্থাৎ এই 14তম দিনে গিয়েই কিন্তু সন্তান গ্রহণ সম্ভব, যদি শুক্রাণু সেখানে পৌঁছে থাকে, সেই সময়ে পৌঁছে থাকে। অনেক সময় আমরা বলে থাকি যে এই 14তম দিনের সাথে অনেক সময় বিশেষ করে যাদের 28তম দিনে হয়ে থাকে বা 28 থেকে 25 দিনের মধ্যে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওভুলেশনের সময়টা আমরা বলে থাকি যে 13, 14, 15 এই 3 দিন একটা ফার্টাইল পিরিয়ড বা সময়। এই সময় সহবাস করলে সেই ক্ষেত্রে সন্তান গ্রহণটা দ্রুত হয়ে থাকে। এখন আমরা আসি ওভুলেশন টাইম। ওভুলেশন টাইম একই বিষয়। মাসিকের ক্ষেত্রে আমরা বলছি যে যাদের স্বাভাবিক মাসিক বা 28 থেকে 25 দিনের মধ্যে বা 32 দিনের মধ্যে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওভুলেশন টাইম যেহেতু আমরা বলছি যে 14তম দিনে গিয়ে হচ্ছে, সে সময় গিয়ে যদি আমরা খেয়াল করি যে মাসিকের প্রথম সপ্তাহ নয়, মাসিকের দ্বিতীয় সপ্তাহে যদি একজন নারীর শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয় সপ্তাহে তার শরীরের যে তাপমাত্রা এটা স্বাভাবিক থাকবে, এবং যখনই সে 14তম দিন বা তৃতীয় সপ্তাহে গিয়ে সে পৌঁছবে তখন দেখা যাবে যে বিশেষ করে পরপর 3 দিন তার তাপমাত্রা বেশি থাকবে। অর্থাৎ ওই যে ওভুলেশনের যে সময়টি থাকে, যেই সময়টি ডিম্বাণুটি ডিম্বনালীতে গিয়ে পৌঁছে, এবং সেখানে যদি তার শুক্রাণু না পৌঁছে সেই ডিম্বাণুটি তখন কিন্তু বের হয়ে চলে যায়, এবং সেটাই কিন্তু পরবর্তীতে মাসিক হিসেবে পরিচিত হয়ে থাকে। অর্থাৎ ওভুলেশনের যে সময়টা বা ওভুলেশনের যে
তাপমাত্রা রয়েছে সেটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে সন্তান ধারণ সম্ভব কিনা বা এই সময় হচ্ছে সহবাস করলে সন্তান ধারণ সম্ভব হবে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের মাসিক হচ্ছে 28তম দিনে বা রেগুলার সাইকেল হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওভুলেশনের এই যে তাপমাত্রাটা তৃতীয় সপ্তাহে অনেকটা, শুধুমাত্র 3 দিন না, হয়তো বা টানা 1 সপ্তাহ পর্যন্ত বেশি থাকে। তবে 1 সপ্তাহ পর্যন্ত বেশি থাকলেও ওভুলেশনের যে সময়টা এটা কিন্তু শুধুমাত্র 3 দিনই। অর্থাৎ বারবার বলছি যে যেহেতু সেখানে ডিম্বাণুটি 24 ঘন্টা পর্যন্ত থাকে এবং শুক্রাণুটি 72 ঘন্টা পর্যন্ত থাকে, অর্থাৎ এই 72 ঘন্টা বা 3 দিনই কিন্তু হচ্ছে তার নিষিক্ত হওয়ার সময়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ডিম্বাণু কিন্তু শুধুমাত্র 24 ঘন্টা বা একদিন পর্যন্ত সেখানে নিষিক্ত হতে পারে। এখন আমরা আসি যে বাজারে বিভিন্ন ধরনের ওভুলেশন কিট পাওয়া যায় বা ওভুলেটরি কিট পাওয়া যায়। যেমন দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বাজারে বিভিন্ন ধরনের প্রেগন্যান্সি কিট পাওয়া যায়, সেরকম ওভুলেটরি কিট আছে। তবে এগুলো বাজারে যেহেতু এগুলো হচ্ছে মূল্যটা কিছু বেশি, তাই এগুলো এতটা পরিচিত বা সহজলভ্য নয়। এখন আমরা আসি যে ইদানিং যেহেতু আমরা অনেকেই ডিজিটাল মিডিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল, বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়াতে বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। অর্থাৎ আপনি যদি হচ্ছে যে কোনো ডিভাইস বা ডিজিটাল মিডিয়াতে আপনার হচ্ছে এলএলপি, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সেই তারিখটি যদি হচ্ছে মনে রাখার চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু অটোমেটিক নিজে থেকেই কিন্তু আপনার যে ওভুলেশনের সময়টা সেটাকে তারা হচ্ছে নির্ণয় করে। অর্থাৎ আপনাকে কিন্তু তারা আগে থেকে জানিয়ে দিচ্ছে যে কোন সময় আপনার ওভুলেশন হতে পারে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু সহবাসের ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে সন্তান গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্রাব। আমরা হচ্ছে স্রাবের আকার আকৃতি বা হচ্ছে বর্ণ দেখে অনেক সময় বুঝতে পারি। বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন স্রাবটি অত্যন্ত পিচ্ছিল আকার হয়ে থাকে, গাঢ় হয়ে থাকে, ঘন হয়ে থাকে, তখন কিন্তু হচ্ছে ওভুলেশনের সময়। অর্থাৎ সেই সময় যদি হচ্ছে সহবাস করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু খুব সহজে সন্তান ধারণ সম্ভব। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়, যেমন দেখা যাচ্ছে যে মাসিকের যে সময়টি রয়েছে, ওভুলেশনের যে সময়টি রয়েছে, কিংবা তাপমাত্রা নির্ণয়ের যে সময়টি রয়েছে, আবার আমরা কিটের কথা বলছি, কিংবা ডিভাইসের কথা বলছি, কিংবা আমরা আবার হচ্ছে স্রাবের কথা বলছি, প্রত্যেকটা বিষয় কিন্তু এই সময়গুলোতে যদি আপনি হচ্ছে সহবাস করে থাকেন তাহলে আপনার সন্তান ধারণ হয়তো বা